সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জৈব রসায়নের সর্বশেষ ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা সরাসরি জৈব রসায়নের যে লাস্ট পার্ট যেটা আছে অ্যারোমেটিক যৌগ, সে অ্যারোমেটিক যৌগ নিয়ে আলোচনা করব বা অ্যারোমেটিক পার্টটা নিয়ে আলোচনা করব। কারণ বেশিরভাগ দেখা যায় যে যদি দুইটা কোয়েশ্চেন হয় তাহলে একটা কোয়েশ্চেন হয়তো অ্যালিপেটিক পার্ট থেকে আর একটা কোয়েশ্চেন অ্যারোমেটিক পার্ট থেকে আসে। তো আর দুইটা কোয়েশ্চেন এর বেশি যদি তিনটা কোয়েশ্চেন আসে সেক্ষেত্রে মোটামুটি অ্যারোমেটিক পার্ট থেকে একটা কোয়েশ্চেন থাকেই বেশিরভাগ ক্ষেত্রে। তো আমরা কথা না বাড়িয়ে চলো আমরা সরাসরি অ্যারোমেটিক যৌগে চলে যাচ্ছি। দেখো, অ্যারোমেটিক যৌগের আমার প্রধান যে যৌগটা সেটা হচ্ছে বেনজিন। আমাদের প্রথমত বেনজিনের প্রস্তুতিটা একটু দেখতে হবে যে বেনজিন কী কী উপায়ে প্রস্তুত করা যায়। তার মধ্যে আমার যেই তিনটা উপায় মেইনলি থাকে আমাদের, সেই তিনটা হচ্ছে একটা ইথাইন থেকে বেনজিন, ইথাইন থেকে, কারণ ইথাইনের তিনটা অণু যখন একসাথে আমার আয়রন নল বা লোহার নলের ভিতর দিয়ে 400 থেকে 500 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় চালনা করা হয়, তখন ইথাইনের তিনটা অণু একত্রে যুক্ত হয়ে আমাদের বেনজিন তৈরি করে। তাহলে এই ক্ষেত্রে এই বেনজিন তৈরি করার পদ্ধতিটা, এটাকে পলিমারকরণ পদ্ধতি বলা হয়, কারণ একাধিক ইথাইন অণু, যেটাকে ইথাইনকে মনোমার বলা হয়, সেটা থেকে বেনজিন নামক একটা পলিমার তৈরি হয়। তাহলে এটা একটা পলিমারকরণ বিক্রিয়া। তাহলে বেনজিন এই প্রসেসে তৈরি করা যায়। দ্বিতীয়ত আমাদের 1 নম্বর বিক্রিয়াটা গেল। দ্বিতীয়ত আমরা যেই বেনজিন তৈরি করার আরেকটা পদ্ধতি যেটা আছে সেটা হচ্ছে ফেনল থেকে আমরা এই যে ফেনল, যেটা আরেক নাম হচ্ছে হাইড্রোক্সি বেনজিন। তাহলে এটার সাথে যদি আমি জিঙ্ক ডাস্ট বা জিঙ্ক পাউডার এটা দিয়ে এটা পাতন প্রক্রিয়ায় আমরা নিই, তাহলে সেক্ষেত্রে আমাদের বেনজিন তৈরি হয় এবং সাথে আমাদের একটা জিঙ্ক অক্সাইড তৈরি হয়। কারণ এখানে অ্যাকচুয়ালি ফেনলের যে সংকেত সেটা C6H5OH, মানে এখানে OH যে কার্বনের সাথে যুক্ত আছে সেখানে কিন্তু হাইড্রোজেনকে রিপ্লেস করেই সেটা আসছে। তাহলে বেনজিন এবং জিঙ্ক অক্সাইড তৈরি করে। আর ফেনলের অন্য নাম হচ্ছে কার্বলিক অ্যাসিড, যেটা আমরা সাপ তাড়াইতে ব্যবহার করি। তারপর নাম্বার 3 যেটা, সেটা আমাদের কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ। যেমন বেনজিন রিংয়ের উপরে যখন আমার COONA থাকবে, এটার নাম হচ্ছে সোডিয়াম বেনজয়েট। তাহলে এটার সাথে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণ যেটা আছে সেটার সাথে যদি বিক্রিয়া করি, এবং এটাকে সোডা লাইম বলা হয়। সোডা লাইম কেন বলা হয়? কারণ সোডিয়াম হাইড্রোক্সাইড আর নাম হচ্ছে কস্টিক সোডা, আর চুনের ইংরেজি হচ্ছে লাইম, সেই জন্য এটাকে সোডা লাইম বলা হয়। তাহলে এটার সাথে সোডা লাইম যখন বিক্রিয়া করবে, এই COONA বের হয়ে যাবে, আর এখান থেকে একটা হাইড্রোজেন যাবে। তাহলে আমাদের যৌগ তৈরি হয় বেনজিন প্লাস সোডিয়াম কার্বনেট। তাহলে এই তিনটা বিক্রিয়ার মাধ্যমে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই আমার বেনজিন প্রস্তুত করা হয়। তবে বেনজিনের আরও দুইটা বিক্রিয়া আছে, এটা আমি মুখে বলি, যদিও অতটা বেশি আসে না। একটা হচ্ছে গ্রিগনার্ড বিকারক থেকে, তার মানে আমার বেনজিন রিংয়ের উপরে MgX ফিনাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, এটার সাথে যদি পানির বিক্রিয়া হয় তাহলে আমাদের বেনজিন এবং ওইদিকে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সি হ্যালাইড ওই যৌগটা উৎপন্ন হয়। এবং আরেকটা বিক্রিয়া আছে আমাদের, যদিও ওইটা অতটা বেশি ইম্পর্টেন্ট না, সেটা হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড লবণের সাথে হাইপোফসফরাস অ্যাসিড H3PO2 এবং সাথে পানির যদি বিক্রিয়া হয় তাহলে বেনজিন প্রস্তুত হয়, নাইট্রোজেন প্রস্তুত হয়, হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রস্তুত হয় এবং সাথে ফসফরাস অ্যাসিড প্রস্তুত হয়। এটা একটু জেনে রাখো, যদি অবজেক্টিভে বাই চান্স আসে তাহলে সেক্ষেত্রে আমরা ওটাই করব। তাহলে আমি বেনজিনের প্রস্তুতি, তিনটা প্রস্তুতি দেখাইলাম, কারণ কোনো না কোনোভাবে উদ্দীপকে এই জিনিসগুলো থাকবে বেনজিনের প্রস্তুতি। এবার দেখো, বেনজিন কিন্তু আমাদের একটা বিশেষ ধরনের অসম্পৃক্ত যৌগ, কিন্তু বেনজিনের অসম্পৃক্ততা অন্য অ্যালকাইনের মতো না। যেমন আমাদের অ্যালকিন নর্মালি ব্রোমিনের সাথে বিক্রিয়া করে অথবা বেয়ার পরীক্ষা দেয়, কিন্তু আমাদের বেনজিন ব্রোমিন দ্রবণ পরীক্ষা, ব্রোমিনের সাথে পরীক্ষা কিংবা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে যে বেয়ার পরীক্ষা, এটা কোনোটাই দেয় না। কারণ বেনজিনের অসম্পৃক্ততা, অর্থাৎ আমার এখানে সঞ্চালনশীল যে পাই ইলেকট্রন থাকার কারণে বেনজিনের অসম্পৃক্ততা অন্য অসম্পৃক্ত যৌগের মতো না। তাহলে সেটা একটু দেখে নিবা। আর আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস, অ্যারোমেটিক যৌগ কাকে বলে, সেটা একটা হচ্ছে অ্যারোমেটিক যৌগ হচ্ছে যেসব সমতলীয় চাক্রিক যৌগে 4n+2 সংখ্যক সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকবে তাদেরকে অ্যারোমেটিক যৌগ বলে।
এবং সেই হিসেবে আমাদের 4n+2 সংখ্যক সঞ্চালনশীল পাই ইলেকট্রন, যেখানে আমার n এর মান 0 থেকে শুরু করে 0, 1, 2, 3 ইত্যাদি হইতে পারে। এবং n এর মান 0 এর যে উদাহরণটা আছে সেটা হচ্ছে এটা, এখানে একটা ডাবল বন্ড, এখানে একটা পজিটিভ চার্জ। দেখো 3টা কার্বন বিশিষ্ট সাইক্লোপ্রোপেন, তার উপর একটা ডাবল বন্ড আছে সাইক্লোপ্রোপিন। আবার এখান থেকে একটা পজিটিভ চার্জ মানে কি একটা হাইড্রোজেন চলে গেলে সেটার নাম হবে সাইক্লোপ্রোপিনাইল ক্যাটায়ন। তাহলে এইটাও একটা অ্যারোমেটিক যৌগ, কারণ এটা আমার 4n+2 সংখ্যক সঞ্চালনশীল পাই ইলেকট্রনের ধারণাটাকে মেনে নেই, কারণ n এর মান এখানে 0। তাহলে n এর মান 0 বসাইলে আমার পাই ইলেকট্রনের সংখ্যা হবে 2, n এর মান 1 বসাইলে পাই ইলেকট্রন সংখ্যা হবে 6, n এর মান 2 বসাইলে পাই ইলেকট্রন সংখ্যা হবে 10, n এর মান 3 বসাই 3, 4, 12 আর 2, 14। তাহলে এই সবগুলো হচ্ছে হাকেল সংখ্যা। ধরো তোমাকে এমন একটা সংখ্যা দিল যেটা তুমি এইভাবে 1, 2 করে হিসাব করতে গেলে অনেক সমস্যা হয়। ধরো তোমাকে দিল 62 কি আমার মানে হাকেল সংখ্যা কিনা, সেই জন্য তখন 62 বের করতে হলে আমার এই যে 4n+2 সমান আমার 62। তাহলে 4n ইকুয়ালস, তাহলে 62 থেকে 2 গেলে 60, তাহলে n সমান আমাদের 15। তার মানে n যেহেতু একটা ইন্টিজার, এটা পূর্ণ সংখ্যা, 0 থেকে শুরু করে যে কোনো পূর্ণ সংখ্যা হলেই তাহলে আমার সেটা হাকেল সংখ্যা হবে। তাহলে 62 একটি হাকেল সংখ্যা গেল। তাহলে এই তত্ত্বটাকে, অর্থাৎ বেনজিন বা অ্যারোমেটিক যৌগে 4n+2 সংখ্যক সঞ্চালনশীল পাই ইলেকট্রন থাকবে, এই ধারণাটাকে বলা হয় হাকেলের তত্ত্ব। এবং হাকেল তত্ত্ব যারাই অনুসরণ করে তাদেরকে অ্যারোমেটিক যৌগ বলা হয়। এইবার আমরা এই যে বেনজিনের 5টা বিক্রিয়া আছে, যে 5টা বিক্রিয়া ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, সেই 5টা বিক্রিয়া যদি আমরা একটু সিরিয়ালে দেখি, নাম্বার 1 যে বিক্রিয়াটা আছে সেটা হচ্ছে বেনজিনের হ্যালোজেনেশন। আমরা সরাসরি লিখি যে বেনজিনের সাথে যদি আমি ক্লোরিন বিক্রিয়া করি, এবং এই ক্লোরিন বিক্রিয়াটা এটা কিন্তু আমাদের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। আমি যাই হোক, আমরা সংযোজন বিক্রিয়াটা একটু পরে দেখাবো, আমি ইলেকট্রোফিলিক তার প্রতিস্থাপন বিক্রিয়াগুলো দেখাচ্ছি। এগুলো ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন কী জন্য? কারণ ইলেকট্রোফাইল আগে তৈরি হয়, তারপরে প্রতিস্থাপন বিক্রিয়া হয়, মানে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইল যেহেতু পজিটিভ চার্জ বিশিষ্ট আয়ন বা যাদের ইলেকট্রনের ঘাটতি আছে তাদেরকে ইলেকট্রোফাইল বলা হয়। যেমন এটা বেনজিনের সাথে ক্লোরিন যখন বিক্রিয়া করবে, অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে বিক্রিয়াটা হয়, অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড। তাহলে এটার সাথে বিক্রিয়া হয়ে আমার এখানে বেনজিন রিংয়ে হাইড্রোজেনকে সরিয়ে ক্লোরিন আসবে প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাহলে ক্লোরোবেনজিন প্রস্তুত হয়। এইটা হ্যালোজেনেশন বা ক্লোরিন দিয়ে করছি, ক্লোরিনেশনও বলতে পারো। তারপর নাম্বার 2 যেটা, সেটা হচ্ছে আমার বেনজিনের সাথে যদি আমি নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করি HNO3, এবং নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়াটা সাধারণত সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে বিক্রিয়াটা হয়। তো এই ক্ষেত্রে আমার এই যে নাইট্রিক অ্যাসিড থেকে সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়ায় নাইট্রোনিয়াম একটা আয়ন তৈরি হয়, নাইট্রোনিয়াম আয়ন NO2+, আর সাথে H2O উৎপন্ন হয়, পানি উৎপন্ন হয়। তাহলে এটা নাইট্রোবেনজিন, এটা ক্লোরোবেনজিন, এগুলো সবগুলো কিন্তু ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। আমি সবগুলো একসাথে দেখাই দিব যে কিভাবে এই বিক্রিয়াগুলোর ক্রিয়াকৌশল দেখলে তোমরা নিজেরা করতে পারবা। নাম্বার 3 যেটা, সেটা হচ্ছে আমার ফ্রিডেল-ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া। আমরা এদিকে ধরো এইখানে ফ্রিডেল-ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া, তাও বেনজিনের সাথে যদি আমি মিথাইল ক্লোরাইড বিক্রিয়া করি, এবং সেখানেও কিন্তু আমাদের এখানে যে অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড ব্যবহৃত হয়েছে, এখানেও তাই ব্যবহৃত হয় অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড। তাহলে বিক্রিয়া করলে এই CH3+ Cl-, এখানে CH3+টা হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে, এবং আমাদের যেই যৌগটা উৎপন্ন হবে সেটা টলুইন বা মিথাইল বেনজিন, এবং সাথে অবশ্যই হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রস্তুত হবে এইটা। তারপরে চতুর্থ যে বিক্রিয়াটা, সেটা হচ্ছে ফ্রিডেল-ক্রাফট অ্যাসাইলেশন বিক্রিয়া। আমরা অ্যাসাইলেশন বিক্রিয়াটা কীভাবে লিখব, সেটা হচ্ছে বেনজিন রিং, তারপরে এখানে CH3COCl, CH3CO হচ্ছে পজিটিভ আর Cl- হচ্ছে নেগেটিভ। এটার নাম হচ্ছে ইথানয়েল ক্লোরাইড। এটা অ্যাসাইল মূলক বলে, এটাকে অ্যাসাইল মূলক, CH3CO মূলকটা। আর এইটা অ্যাসাইল মূলকটা হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে বলে এটাকে ফ্রিডেল-ক্রাফট অ্যাসাইলেশন বিক্রিয়া বলা হয়। এবং এটারও আমার প্রভাবক যেটা ইউজ হবে সেটা অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড, সেম জিনিস। এবং এখানে দেখো একটা জিনিস, অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড কিন্তু আমাদের 3টা জায়গায় ব্যবহৃত হচ্ছে, হ্যালোজেনেশন, ফ্রিডেল-ক্রাফট অ্যালকাইলেশন, অ্যাসাইলেশন,
দুইটাতেই। তাহলে এইখানে যেটা উৎপন্ন হবে সেই যৌগটা হবে আমার বেনজিন রিংয়ের উপরে COCH3 প্লাস HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে এই যৌগের নাম ইথাইল বেনজিন, কিন্তু এই যৌগ যেহেতু এখানে CO আছে, এই পাশে CH3 আছে, আর এখানে এটার নাম হচ্ছে মিথাইল ফিনাইল কিটোন। কারণ বেনজিন রিংয়ের আরেকটা নাম হচ্ছে ফিনাইল মূলক বলা হয় এটাকে, ফিনাইল মিথাইল ফিনাইল কিটোন। তাহলে এটাকে আবার এসিটোফেননও বলা হয়, এসিটোফেনন। তাহলে এই যৌগ উৎপন্ন হয়। আর লাস্ট ওয়ান যেটা আমাদের বিক্রিয়া, আমি যদি এখানে 5 নম্বর বিক্রিয়া লিখি, সেটা হচ্ছে বেনজিনের সাথে যখন আমাদের H2SO4 সালফারিক অ্যাসিড বিক্রিয়া করে এবং সেটা সালফার ট্রাইঅক্সাইডের উপস্থিতিতে, তখন আমার বেনজিন রিংয়ের উপরে একটা SO3H প্লাস H2O উৎপন্ন হবে। তাহলে এই বিক্রিয়াটার নাম হচ্ছে বেনজিন সালফোনিক অ্যাসিড, এই যৌগটার নাম, এবং এটাকে সালফোনেশন বিক্রিয়া বলা হয়। তাহলে আমরা মোটামুটি এই 5টা বিক্রিয়া, এইগুলা ক্রিয়া কৌশলটা একটু খুব দ্রুত বলবো, কারণ ক্রিয়া কৌশলটা ইম্পর্টেন্ট। ক্রিয়া কৌশলটা 3 মার্কসের প্রশ্ন হিসেবে আসে। তো আমি খুব বেশি না, সবগুলো দেখাইতে গেলে হয়তো কিন্তু তারপরেও আমার বিশেষ করে আমার 2 এবং 3 একটু বেশি ইম্পর্টেন্ট। কোনো এক সময় 4ও আসছিল পরীক্ষায়, তো সুতরাং আমার যদি ডিফিকাল্ট করে হয়তো এটাও দিয়ে দিতে পারে বা প্রথমটা দিয়ে দিতে পারে, কিছু করার নেই। তো সেই ক্ষেত্রে আমাদের পদ্ধতিটা কি দেখো, আমি একটু দ্রুতই বলবো যে আমাদের এই প্রত্যেকটা বিক্রিয়ায় এই ক্লোরিনেশন বা হ্যালোজেনেশন, নাইট্রিক অ্যাসিড বা নাইট্রেশন, এটা ফ্রিডোক্রাফট অ্যালকাইলেশন, অ্যাসাইলেশন, এটা সালফোনেশন। প্রথম ধাপই হচ্ছে এখানে একটা ইলেকট্রোফাইল তৈরি হবে। প্রথম ধাপের নাম ইলেকট্রোফাইল গঠন, দ্বিতীয় ধাপের নাম সিগমা কমপ্লেক্স গঠন, এবং তৃতীয় ধাপে উৎপাদ গঠন। 4টা বিক্রিয়ায় 3টা ধাপ, কিন্তু চতুর্থ পঞ্চম বিক্রিয়াটা সেটাতে আবার একটা ধাপ বেশি, সালফোনেশন বিক্রিয়া। তো আমি যেহেতু আমাদের এই জৈব যৌগ থেকে মোটামুটি তোমাদের যদি একটু থাকে, যাদের প্রিপারেশন ভালো, সেই হিসেবে জৈব যৌগটা আনসার করতে চেষ্টা করবা। কারণ যদি দায়ে পড়ো যে আমার 5টা কোয়েশ্চেন আসছে অন্য থেকে 3টা কোয়েশ্চেন জৈব যৌগ থেকে দিয়েছে, তখন তো আমাকে স্বাভাবিকভাবে ওটা আনসার করতেই হবে। তো এই দিকে আমি প্রথমে প্রত্যেকটা বিক্রিয়ার একটা জিনিস তৈরি করাটা আমি দেখিয়ে দিচ্ছি যে ইলেকট্রোফাইলটা কীভাবে গঠিত হয়। দেখো আমাদের ইলেকট্রোফাইল গঠনের যে প্রক্রিয়াটা, সেটা অনেকে আবার একটু এটা ভালো করে বুঝে না। আমি যেমন প্রথম বিক্রিয়া হ্যালোজেনেশন যেটা আছে, সেটা অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড আমার এখানে ক্লোরিনের সাথে বিক্রিয়া করবে। ক্লোরিন, দেখো এই ক্লোরিনের সাথে যখন বিক্রিয়া, আমাদের ফার্স্ট পার্টে একটা আছে যে রাসায়নিক বন্ধনে ভ্যান ডার ওয়ালস বন্ধন বা লন্ডন বন্ড, সেটা হচ্ছে অপোলার সমযোজী যৌগের অণুতে ইলেকট্রনগুলো যখন চারিদিকে ঘূর্ণায়মান থাকে, তখন ইলেকট্রনগুলো সবসময় সমানভাবে ঘুরে না। কোনো একটা সময় একটা পরমাণুর দিকে ইলেকট্রন বেশি থাকতে পারে, অন্য পরমাণুর দিকে ইলেকট্রনের ঘনত্ব কিছুটা কম থাকতে পারে। ঠিক ওই মুহূর্তে একটা পরমাণুতে আংশিক ধনাত্মক এবং অন্য পরমাণুতে আংশিক ঋণাত্মক চার্জের সৃষ্টি হয়। এটা অপোলার সমযোজী যৌগের অণুর ক্ষেত্রেও হয়। তো এই ক্ষেত্রে অ্যালুমিনিয়াম ক্লোরাইড আমরা যে যৌগটা চুজ করছি, সেই অ্যালুমিনিয়াম ক্লোরাইড একটা কিন্তু অষ্টক অপূর্ণ যৌগ, যার ইলেকট্রনের ঘাটতি আছে, এবং যারা ইলেকট্রনের ঘাটতি থাকে সেগুলো কিন্তু লুইস অ্যাসিড হিসেবে পরিগণিত। তাহলে অ্যালুমিনিয়াম ক্লোরাইড একটা লুইস অ্যাসিড, সুতরাং তার যেহেতু ইলেকট্রনের ঘাটতি আছে, সে এমন জায়গায় চুজ করবে যেখানে ইলেকট্রন বাড়তি আছে। তখন এই ক্লোরাইড, যেটার উপর নেগেটিভ চার্জ আছে, তার সাথে যুক্ত হয়ে অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড আয়ন গঠিত হয়, এবং সাথে আমার ক্লোরোনিয়াম আয়নটা গঠিত হয়। তাহলে আমার এই ক্লোরোনিয়াম আয়নটাই পরবর্তীতে আমরা এই যে বেনজিনের হ্যালোজেনেশন বিক্রিয়ায় আমরা এই ধাপগুলো দেখাবো। তাহলে ক্লোরোনিয়াম আয়ন যখন উৎপন্ন হয়, এটাই ইলেকট্রোফাইল। তাহলে পরবর্তী আমার এটা প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ দেখো, দ্বিতীয় ধাপে বেনজিনের সাথে যখন আমরা ধরো এখানে 3টা পজিশন আছে, 3টা ডাবল বন্ড আছে, এইখানে যখনই আমার ক্লোরোনিয়াম আয়নটা, যেহেতু ক্লোরোনিয়াম আয়ন একটা পজিটিভ চার্জ বিশিষ্ট আয়ন, তার মানে তার ইলেকট্রন ঘাটতি আছে, সেই বেনজিনের ভিতরে যে ইলেকট্রনগুলো আছে সঞ্চরণশীল ইলেকট্রন, সেই ইলেকট্রনের আকর্ষণে, ইলেকট্রনের লোভে সেই বেনজিনের কোনো একটা পজিশনে গিয়ে যুক্ত হবে। ওই পজিশনে যুক্ত হইলে তখন যে ব্যাপারটা ঘটে, আমরা একটু ডিটেলস যদি বলতে যাই, তাহলে সেক্ষেত্রে একটা হাইড্রোজেন সে বের হয়ে ক্লোরোনিয়াম আয়নটা যুক্ত হইল। তখন ক্লোরোনিয়াম আয়ন যুক্ত হওয়ার কারণে, যেহেতু ক্লোরোনিয়াম আয়ন একটা পজিটিভ চার্জ,
তার পজিটিভ চার্জ বা ঘাটতিটা পূরণ করার জন্য তার ইমিডিয়েট ভিতরে যে দ্বিবন্ধনটা আছে সেটা ভেঙে গিয়ে তাকে ইলেকট্রন সাপ্লাই দেয়, ফলে তার উপর এখানে একটা পজিটিভ চার্জ গঠিত হয়, বাকি দুইটা বন্ধন অ্যাজ ইট ইজ যেভাবে আছে সেভাবে থেকে যায়। এখন এখান থেকে পরবর্তীতে বেঞ্জিনের ভিতরে একটা ব্যাপার হচ্ছে, যেখানে ইলেকট্রনের ঘাটতি থাকবে সেখানে তার পার্শ্ববর্তী অংশ থেকে ইলেকট্রন এসে যোগান দিয়ে সে ঘাটতিটা পূরণ করবে। তো এখানে পজিটিভ চার্জ বিশিষ্ট যে আয়নটা আছে সেটা পাশে এটা দ্বিবন্ধনটা ভেঙে গিয়ে এখানে বন্ধন তৈরি করে তার ঘাটতিটা তখন চলে যায়। তখন যে ব্যাপারটা ঘটে সেটা এরকম হয় যে আমি এখানে হাইড্রোজেন, এখানে ক্লোরিন লিখলাম, আর এখানে এই বন্ধনটা ঠিক আছে, আর এই বন্ধনটা যখন এখানে তৈরি হয় তখন এই পজিটিভ চার্জটা চলে যাবে, কিন্তু পজিটিভ চার্জটা চলে আসবে এখানে। এইবার আবার যখন এইখানে পজিটিভ চার্জ আসবে তখন তার পাশ থেকে এইটা এসে এখানে বন্ধন তৈরি করবে, তখন তাদের যে আয়নটা তাৎক্ষণিকভাবে হয় তখন এইখানে বন্ধন তৈরি হচ্ছে, এটা এখানে আসার সাথে তার ঘাটতিটা পূরণ হয়ে যায়, এখানে পজিটিভ চার্জ হয়, আর এখানে যে হাইড্রোজেন এবং ক্লোরিন আছে সেটা ঠিক থাকে। তাহলে এই যে পজিটিভ চার্জ আমার এই প্রান্ত থেকে শুরু হয়ে একদম এই প্রান্ত পর্যন্ত গেল, তার মানে এই তিনোটা স্ট্রাকচারকে একসাথে আমরা লিখতে পারি এরকম, যে ইকুইভ্যালেন্ট দিয়ে আমরা এরকম একটা স্ট্রাকচার লিখতে পারি। সেটা হচ্ছে হাইড্রোজেন উপরে আছে, ক্লোরিন এখানে আছে, এবং মাঝখানে পজিটিভ চার্জ দিয়ে এই অংশ থেকে এই অংশ পর্যন্ত অর্ধচন্দ্রাকৃতি একটা বৃত্ত দেওয়া হয়। কারণ কি জন্য? যে আমার উপরের পজিশনটা ছাড়া বাকি এই থেকে এই পজিশন পর্যন্ত সবখানে ইলেকট্রনের ঘাটতি আছে সেটা বোঝানোর জন্য। অর্থাৎ আমি চাইলে এই তিনটে স্ট্রাকচার কোনোটাই না লিখে সরাসরি আমার বেঞ্জিনের সাথে ক্লোরোনিয়াম আয়ন যখন যুক্ত হবে তখন এই সিগমা কমপ্লেক্স আয়নটা তৈরি হবে, সিগমা কমপ্লেক্স। তাহলে সিগমা কমপ্লেক্স আয়ন যখন তৈরি হয়ে যায়, এটা দ্বিতীয় ধাপ চলে গেল। এবার আমরা সরাসরি তৃতীয় ধাপে যাব। তাহলে তৃতীয় ধাপে এখানেই আমি শুরু করি। তৃতীয় ধাপে আমার সিগমা কমপ্লেক্স যে আয়নটা গঠিত হইল, তার মানে মাঝখানে পজিটিভ, এই থেকে এই পর্যন্ত এটা হাইড্রোজেন, এখানে ক্লোরোনিয়াম আয়ন, তার প্লাস আমার দেখো প্রথম ধাপে যে অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড আয়ন যেটা গঠিত হয়েছে সেটার সাথে বিক্রিয়া করে। অ্যাকচুয়ালি অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড আয়ন কিন্তু দুইটা জিনিসের সংমিশ্রণে গঠিত, একটা হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড আর একটা হচ্ছে Cl-। এই দুইটা জিনিস নিয়ে কিন্তু অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড আয়নটা গঠিত হয়েছে। তখন এইখানে যেহেতু বেঞ্জিন রিংয়ে এখানে ইলেকট্রন ঘাটতি আছে, তখন হাইড্রোজেন যেটা যুক্ত আছে সেই হাইড্রোজেনটা ইলেকট্রন ছেড়ে দিয়ে সেইখানে চলে যাবে। হাইড্রোজেন যদি ইলেকট্রন ছেড়ে দেয়, হাইড্রোজেন কিন্তু হাইড্রোজেন প্লাস আকারে যাবে। তো প্লাস আকারে গেলে স্বাভাবিকভাবে আমার এখানে যে Cl- আছে তার সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং অ্যালুমিনিয়াম ক্লোরাইড যেটা আমরা প্রভাবক হিসেবে ব্যবহার করছিলাম সেই প্রভাবকটা ফিরে পাইলাম, এটা HCl হলো। আর বেঞ্জিন রিংয়ের মধ্যে যেই ঘাটতিটা ছিল সেই ঘাটতিটা হাইড্রোজেন চলে যাওয়াতে তার ইলেকট্রন ফিরে পেয়ে তার ভিতরে গোল বৃত্তাকৃতিটা চলে আসবে এবং তার সাথে শুধুমাত্র ক্লোরিনটা যুক্ত হবে। অর্থাৎ এটাই হচ্ছে আমার তৈরি হলো ক্লোরোবেঞ্জিন। তাহলে এটাই আমার বেঞ্জিনের হ্যালোজেনেশন বিক্রিয়ার ক্রিয়া কৌশল। এখন বাকি ধাপগুলা শুধুমাত্র এই ধাপে চেঞ্জ হবে, আর অন্য ধাপগুলোতে ক্লোরোনিয়াম আয়নের বদলে নাইট্রোনিয়াম আয়ন হবে, ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়ায় আমাদের মিথাইলিয়াম আয়ন হবে অথবা অ্যাসাইলিয়াম আয়ন হবে, যেখানে অ্যাসাইলেশন বিক্রিয়া, আর সালফোনেশন বিক্রিয়ায় সালফার ট্রাইঅক্সাইডটা যুক্ত হবে। যেহেতু সালফার ট্রাইঅক্সাইডও কিন্তু একটা ইলেকট্রোফাইল। এখন প্রশ্ন হচ্ছে সালফার ট্রাইঅক্সাইড কেন ইলেকট্রোফাইল? তার উপর তো পজিটিভ চার্জ নেই, কিন্তু সালফার ট্রাইঅক্সাইডও একটা ইলেকট্রন, অর্থাৎ যেহেতু সালফার তৃতীয় পর্যায়ের মৌল, তার মানে তৃতীয় পর্যায়ে ডি অরবিটাল থাকায় সে ফাঁকা ডি অরবিটালে ইলেকট্রন চাইলে গ্রহণ করতে পারে এবং সেজন্যই সালফার ট্রাইঅক্সাইড ইলেকট্রোফাইল হিসেবে কাজ করে। তাহলে দেখো আমরা এই বিক্রিয়া যখন দেখালাম, এটা কিন্তু আমাদের তৃতীয় ধাপটা উৎপাদ গঠন, দ্বিতীয় ধাপটা সিগমা কমপ্লেক্স গঠন, আর প্রথম ধাপটা হচ্ছে আমাদের কার্বনিয়াম আয়ন গঠন বা ইলেকট্রোফাইল গঠন। এটা কার্বনিয়াম আয়ন না, ক্লোরোনিয়াম আয়ন বা ইলেকট্রোফাইল। তাহলে এটা আমি একটা বিক্রিয়ার ক্ষেত্রে দেখালাম। সিমিলারলি আমি দ্বিতীয় এবং তৃতীয়, যেটা নাইট্রেশন এবং সালফোনেশন বিক্রিয়া, নাইট্রেশন এবং ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া, নাইট্রেশনটা একটু বেশি ইম্পর্টেন্ট, তাহলে নাইট্রেশনটা আমি আগে প্রথমে দেখিয়ে নিই। তাহলে দেখো নাইট্রেশন বিক্রিয়ায় আমার যেহেতু বেঞ্জিন নাইট্রিক অ্যাসিডের সাথে আগে বিক্রিয়া করে, তারপরে নাইট্রোবেঞ্জিন এবং পানি উৎপন্ন করে। তো সেক্ষেত্রে আমার প্রথম ধাপ যেটা, সেটা সালফিউরিক অ্যাসিড প্রথমেই আমার নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে, এবং তোমরা দেখিও এই বিক্রিয়াতে আমার একটা উভমুখী তীরচিহ্ন দেওয়া আছে। তার মানে এটা বিক্রিয়া করে এখানে যা যোগ উৎপন্ন করে তারা আবার নিজেরা বিক্রিয়া করে বিক্রিয়াটাকে ব্যাকে আনতে পারে।
এই ক্ষেত্রে দেখো আমাদের এখানেও কিন্তু প্রথম ধাপে আমাদের ইলেকট্রোফাইল গঠিত হবে। সালফিউরিক অ্যাসিড একটা অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড একটা অ্যাসিড। আমরা জানি অ্যাসিডের সাথে সাধারণত বিক্রিয়া করে না, কিন্তু এই ক্ষেত্রে সালফিউরিক অ্যাসিডে সালফারের জারণ মান +6, নাইট্রিক অ্যাসিডে নাইট্রোজেনের জারণ মান +5। তাহলে দুইটা অ্যাসিডের মধ্যে যার কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা বেশি সেটা অপেক্ষাকৃত তীব্র অ্যাসিড, অন্যটা অপেক্ষাকৃত দুর্বল অ্যাসিড। তাহলে এই ক্ষেত্রে তীব্র অ্যাসিডটা অ্যাসিড হিসেবে কাজ করে আর দুর্বল অ্যাসিডটা ক্ষার হিসেবে কাজ করে। এবং আমরা জানি অ্যাসিড হাইড্রোজেন আয়ন দেয়, তাহলে এটা হাইড্রোজেন আয়ন দিলে H+ এবং HSO4- হবে। আবার অন্যদিকে নাইট্রিক অ্যাসিড যেহেতু তুলনামূলক এটা হচ্ছে দুর্বল, সে ক্ষার হিসেবে কাজ করবে এবং ক্ষার কী দেয়, হাইড্রোক্সিল আয়ন দেয় OH এবং NO2, OH-টা নেগেটিভ, NO2টা পজিটিভ। তাহলে তখন এই হাইড্রোজেন অ্যাসিডের এই ক্ষারের OH-এর সাথে যুক্ত হয়ে পানি উৎপন্ন করে, প্লাস আর আমাদের নাইট্রোনিয়াম আয়ন প্লাস এই যে HSO4 বাইসালফেট আয়ন যেটা আছে সেটা উৎপন্ন করে। আমাদের এটাই হচ্ছে নাইট্রোনিয়াম আয়ন বা ইলেকট্রোফাইল। আবারও আগের মতো আমার এই ইলেকট্রোফাইল যখন গঠিত হয়ে যাবে তখন বাকি বিক্রিয়াটা তো সেম। আমার প্রথম ধাপ হচ্ছে তাহলে ইলেকট্রোফাইল গঠন, দ্বিতীয় ধাপটা সিগমা কমপ্লেক্স গঠন। তাহলে সিগমা কমপ্লেক্স গঠন আমরা কীভাবে করব, সরাসরি আমরা এখানে দ্বিবন্ধন এইভাবেও দিতে পারি অথবা একটা গোল বৃত্ত দিলেও হয়। প্লাস আমরা যখন নাইট্রোনিয়াম আয়নটা এখানে অ্যাড করব, তাহলে নাইট্রোনিয়াম আয়নটা অ্যাড করতে গেলেই আমার এখানে সরাসরি তখন আমরা সিগমা কমপ্লেক্স লিখে ফেলতে পারবো। এখানে H, এখানে NO2, এখানে পজিটিভ চার্জ, এখানে এই অংশের উপর পুরোটা এটা আসলো, এটা সিগমা কমপ্লেক্স আয়ন। তাহলে এই সিগমা কমপ্লেক্স আয়নটা আমার থার্ড স্টেপে গিয়ে আমার সিগমা কমপ্লেক্স আয়নটা প্লাস এটা এই পর্যন্ত, এখানে H, এখানে NO2, এটা যখন আমার এই যে প্রথম ধাপে যে বাইসালফেট আয়ন হয়েছে HSO4- এটার সাথে তাইলে যুক্ত হয়ে তখন হাইড্রোজেন ইলেকট্রন ছেড়ে দিয়ে এখানে চলে আসবে আর তার ঘাটতিটা পূরণ হয়ে যাবে। ঘাটতি পূরণ হইলে বেনজিন রিংয়ের ভিতরে আর ওটা অর্ধ চন্দ্রাকৃতি এটা থাকবে না, প্লাসও থাকবে না, শুধু বৃত্তটা চলে আসবে আর এখানে NO2 আসবে। আর যে H+টা এখানে থেকে এখানে আসছে সে সালফিউরিক অ্যাসিডে পরিণত হবে। তাহলে এটাই হচ্ছে আমাদের নাইট্রেশন বিক্রিয়ার ক্রিয়া কৌশল শেষ। এরপরে ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া তো আরও সোজা। আমি ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া শুধুমাত্র প্রথম ধাপটাও যদি দেখাই এখানে, সেটা কি হবে, অর্থাৎ আমার মিথাইল ক্লোরাইডটা প্রথমে আমার অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে এই ক্লোরাইড নেগেটিভ এটা পজিটিভ, তাহলে অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড আয়ন গঠিত হয় প্লাস আমার মিথাইলিয়াম আয়নটা গঠিত হয়। এই মিথাইলিয়াম আয়নটাই পরবর্তীতে বেনজিন রিংয়ের সাথে এইভাবে বিক্রিয়া করে মিথাইল বেনজিন বা টলুন উৎপন্ন করে। তাহলে আমাদের তাহলে এই নাইট্রেশন বিক্রিয়া পর্যন্ত আসছে। বাকি বিক্রিয়াগুলো যখন মিথাইল ক্লোরাইডের সাথে অ্যালুমিনিয়াম ক্লোরাইড বিক্রিয়া করবে বেনজিন রিংয়ের সাথে, তাহলে মিথাইলিয়াম আয়নটা ওইখানে যুক্ত হবে। আর একইভাবে আমাদের অ্যাসাইলেশন বিক্রিয়া CH3COCl, তাহলে CH3CO মূলকটা ওটা পজিটিভ সেটা, আর ক্লোরাইডটা নেগেটিভ এটার সাথে যুক্ত হয়ে অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড আয়ন, এখানে CH3CO+। এগুলো নিয়ে আমি আর আলোচনা করতে যাচ্ছি না, এইভাবে বিক্রিয়াটা হয়। তবে আমি চাইলে এরপরে এটার যে সালফোনেশন বিক্রিয়াটা যেটা আছে সেটা করে খুব বেশি সময় নষ্ট করার দরকার নেই। তারপরেও আমি এই জিনিসটা যদি একটু দেখাইতে যাই, তাহলে সেক্ষেত্রে কী হবে, দেখো আমার এই বেনজিনের সাথে সালফোনেশন বিক্রিয়াটা অনেকটা এই টাইপের। বেনজিন প্লাস সালফিউরিক অ্যাসিড H2SO4, এটা সালফার ট্রাইঅক্সাইডের উপস্থিতিতে আমাদের বেনজিন সালফোনিক অ্যাসিড তৈরি করে, এই যে SO3H, এবং সেখানে H2O উৎপন্ন হয়। তো এইখানে আমার দুইটা সালফিউরিক অ্যাসিড H2SO4 প্লাস আবার H2SO4 এর সাথে এটা বিক্রিয়া হয়। দেখো এখানে যদি আমরা একটা সালফিউরিক অ্যাসিডকে পানি এবং সালফার ট্রাইঅক্সাইড হিসেবে আমি চিন্তা করি, কারণ পানি এবং সালফার ট্রাইঅক্সাইড নিয়ে কিন্তু সালফিউরিক অ্যাসিড হয়। আবার আরেকটাকে আমরা যদি H+ এবং HSO4 হিসেবে আলাদা করতে চাই, তাহলে এইভাবেও সালফিউরিক অ্যাসিড হয়। তখন যে পানিটা আছে সেই পানিটা এখানকার হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে আমাদের একটা হাইড্রোনিয়াম আয়ন তৈরি হবে, প্লাস সালফার ট্রাইঅক্সাইড যেটা আছে সেটা সালফার ট্রাইঅক্সাইড প্লাস এটা HSO4- যেটা আছে সেটা ওইভাবে থাকবে। তাই এখানে কিন্তু আমাদের এই যে সালফার ট্রাইঅক্সাইড যেটা উৎপন্ন হইল সেটা কিন্তু ইলেকট্রোফাইল, আমি সংক্ষেপে ইলেকট্রোফাইল লিখলাম।
এবার আমাদের ইলেকট্রোফাইলের ক্ষেত্রে অর্থাৎ এখানে যে বিক্রিয়ার ক্রিয়া কৌশলটা সেটা একটু দেখাচ্ছি তোমাদেরকে। পরবর্তীতে আমাদের বেনজিন যখন এই যে বেনজিন রিং এখানে দ্বিবন্ধন আছে প্লাস সালফার ট্রাইঅক্সাইড, আগেই বলছি সালফার ট্রাইঅক্সাইড কিন্তু ইলেকট্রন গ্রহণ করতে পারবে বিধায় সেটা ইলেকট্রোফাইল। তাহলে যখনই সালফার ট্রাইঅক্সাইডটা এই পজিশনে যাবে বেনজিন রিংয়ের ইলেকট্রনের আকর্ষণে, তখন সেখান থেকে আমার হাইড্রোজেনটা বেরিয়ে গিয়ে এখানে হাইড্রোজেন SO3, এই যে দেখো এর আগে কিন্তু আমি যতগুলো বিক্রিয়া লিখছি সেখানে ইলেকট্রোফাইলটা পজিটিভ আয়ন ছিল বলে ইলেকট্রনগুলো এসে এখানে মানে পজিটিভ নেগেটিভ নিষ্ক্রিয় হয়ে গেছে, কিন্তু এটা তো আগে থেকে মানে নিরপেক্ষ, কোনো চার্জ নাই। কিন্তু ইলেকট্রন যখন আসবে তখন তার উপর একটা নেগেটিভ চার্জ হবে এবং এখানেও আমার এখানে পজিটিভ চার্জ, এখানে সিগমা কমপ্লেক্স এটা গঠিত হবে। পরবর্তী ধাপে আমরা এই সিগমা কমপ্লেক্স আয়ন যেটা হয়েছে সেটা একটু দেখো, যেখানে পজিটিভ আয়ন এখানে এই থেকে এই পর্যন্ত হাইড্রোজেন, তারপরে SO3 মাইনাস। এখন যদি আমি এইখানে তোমার বাইসালফেট হাইড্রোজেন সালফেট এইটা দিই, তখন কিন্তু এই হাইড্রোজেন সালফেটের সাথে আমার হাইড্রোজেন যেটা আছে সেই হাইড্রোজেনটা ইলেকট্রন ছেড়ে দিয়ে এখানে চলে আসবে। তাই ইলেকট্রন ছেড়ে দিয়ে যদি চলে আসে তখন সেই ক্ষেত্রে আমার এই ঘাটতিটা পূরণ হয়ে যাবে, হাইড্রোজেন এসে এইখানে SO3 এবং তার উপর কিন্তু স্টিল মাইনাস থাকবে, আর ওই হাইড্রোজেনটা প্লাসটা HSO4 মাইনাসের সাথে যুক্ত হয়ে সালফ্রিক অ্যাসিড উৎপন্ন করবে। আমাদের তাইলে একটা ধাপ, দুইটা ধাপ, তিনটা ধাপ হইল, কিন্তু এখনও ধাপটা কমপ্লিট হয় নাই। আমি একটু উপরে করেই দেখাচ্ছি। পরবর্তী ধাপে চতুর্থ ধাপে আমার এখানে যে SO3 মাইনাস যেটা আছে SO3 মাইনাস, সেটা আমার ওই যে প্রথম ধাপে যে হাইড্রোনিয়াম আয়ন তৈরি হয়েছে সেটার সাথে এখন বিক্রিয়া করবে। অ্যাকচুয়ালি এই হাইড্রোনিয়াম আয়নটা দুইটা জিনিস দিয়ে গঠিত, পানি এবং হাইড্রোজেন প্লাস। দেখো তাহলে যখন হাইড্রোজেন প্লাসটা এখানে যেহেতু একটা নেগেটিভ আয়ন আছে, তাহলে তার সাথে যুক্ত হয়ে আমরা এখানে যে ইয়েটা করব সেটা হচ্ছে উপরে SO3H প্লাস, আমার যে পানিটা আছে সেই পানিটা তৈরি হয়ে যাবে, কারণ পানি আমার এই বিক্রিয়ায় পানি উৎপন্ন হয়, সেই পানিটা উৎপন্ন হইল। তারপরে আমার বেনজিন সালফানিক অ্যাসিডও হইল, আর যে সালফিক অ্যাসিডটা আমার এখানে প্রভাবক হিসেবে কাজ করছে সেটাও ইতিমধ্যে কিন্তু আমরা ফেরত পেয়ে গেলাম। তাহলে এইভাবে এই বিক্রিয়া কমপ্লিট করতে হয়, অর্থাৎ আমাদের 4-5টা বিক্রিয়া সালফোনেশন বিক্রিয়া, বাকি জিনিসগুলো ওইভাবে স্টেপ বাই স্টেপ ইয়ে করবা, ওগুলো তেমন একটা কঠিন না। এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের নেক্সট যে ইয়েটা খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া, সেটা আমরা একটা বোর্ডের প্রশ্নে, এখানে বিভিন্ন বোর্ডে এই প্রশ্নটা আসে সাধারণত, সেটা হচ্ছে অর্থপ্যারা নির্দেশক, মেটা নির্দেশক, আর একটা হচ্ছে বেনজিন বলয়ের সক্রিয়কারীমূলক এবং বেনজিন বলয়ের নিষ্ক্রিয়কারীমূলক, অর্থাৎ বেনজিনের দ্বিপ্রতিস্থাপিত যৌগের ক্ষেত্রে। যেমন আমরা একদম সিম্পল একটা ইয়ে দেখি, ধরো আমি বেনজিনের সাথে একটা CH3 মিথাইলমূলক আছে, তার মানে এই যৌগটা টলুইন। আমি যদি এই যৌগের সাথে আমি নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করি, নাইট্রিক অ্যাসিড তার মানে সালফিক অ্যাসিডের উপস্থিতিতে নাইট্রেশন বিক্রিয়া, মানে এটার যদি ফার্দার আবার নাইট্রেশন ঘটে, আগে তো ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া এটা হয়েছে, তাহলে এখানে যখন আরও যে কার্বনগুলো আছে সেগুলোতে হাইড্রোজেন আছে, হাইড্রোজেনকে প্রতিস্থাপন করবে, তাহলে এই যে নাইট্রোনিয়াম আয়নটা আছে সেটা এইখানে দুইটা যৌগ তৈরি করবে। তার মধ্যে একটা যৌগ হবে আমার অর্থ, এই যে CH3 এটা আছে NO2 একটা এখানে, প্লাস আরেকটা NO2 আসবে এইখানে, এখানে CH3 NO2 এবং সাথে আমাদের 2 অণু পানি উৎপন্ন করবে। যদিও এই বিক্রিয়াটা যেহেতু দুইটা যৌগ তৈরি হয়েছে, আমি এইটাও 2 অণু নিব, এটাও 2 অণু নিব, তাহলে এই যৌগ তৈরি হবে। তার মানে নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া হোক আর যার সাথে বিক্রিয়া হোক, অর্থাৎ আমাদের এখানে যে ইলেকট্রোফাইলটা আছে, নতুন ইলেকট্রোফাইলটা দ্বিপ্রতিস্থাপিত যৌগ, মানে বেনজিনের একটা প্রতিস্থাপক তো অলরেডি আসছে, আরেকটা হাইড্রোজেনকে যদি প্রতিস্থাপন করে তাহলে সেটা CH3 মূলক থাকলে বাকি মূলকগুলো অর্থ এবং প্যারা অবস্থানে যায়। সেজন্য এই CH3 মূলকটাকে অর্থ প্যারা নির্দেশক বলা হয়, মানে অর্থতে গেলে প্যারাতে অবশ্যই যাবে। আর যদি আমি এটা একইভাবে ধরো নাইট্রিক অ্যাসিড নাইট্রেশন বিক্রিয়া ধরলাম, নাইট্রেশন বিক্রিয়ায় নাইট্রোবেনজিন উৎপন্ন হলো, সেই যৌগের সাথে যদি আমি একইভাবে নাইট্রেশন করি বা
উল্টাটা যাই করি না কেন, যেমন এখানে আমি CH3Cl দিলাম, তাহলে এই ক্ষেত্রে আমার এই নাইট্রোমূলকের সাপেক্ষে মিথাইল ক্লোরাইড যখন এটা ফ্রিডেল-ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে যদি বিক্রিয়া করে, তখন আমার এই নাইট্রোমূলকের সাপেক্ষে আমার এই মেটা পজিশনে একটা CH3 আসবে, আর সাথে এইটার সাথে H যেটা হাইড্রোজেন যেটা হয়েছে সেটা ক্লোরিনের সাথে, তার মানে নাইট্রোমূলক থাকলে নতুন ইলেকট্রোফাইল, এখানে যদি আমি নাইট্রোমূলকও দিতাম তাইলেও কিন্তু সেটা নাইট্রোমূলকও দিতাম তাহলে সেটা মেটা পজিশনে আসতো। তার মানে এখানে কি দিচ্ছি সেটার উপর ডিপেন্ড করে না, এখানে কে আছে সেটার উপর ডিপেন্ড করে। তাহলে নাইট্রোমূলক থাকলে যেহেতু নতুন মূলকটাকে, নতুন ইলেকট্রোফাইলকে অর্থ এবং প্যারা অবস্থানে যেতে নির্দেশ করলে তাদেরকে অর্থ প্যারা নির্দেশক বলে, আর মেটা অবস্থানে যদি নির্দেশ প্রদান করে সেটাকে মেটা নির্দেশক বলা হয়। এবং অর্থ প্যারা নির্দেশকগুলো সাধারণত ওদেরকে বেঞ্জিন বলে সক্রিয়কারীমূলক বলা হয়, আর যারা মেটা নির্দেশক তাদেরকে বেঞ্জিন বলে নিষ্ক্রিয়কারীমূলক বলা হয়। এখন কেন বেঞ্জিন বলে সক্রিয়কারীমূলক, কেন বেঞ্জিন বলে নিষ্ক্রিয়কারীমূলক, সেটা আমরা দুইটা ধাপে রেজোনেন্সের মাধ্যমে দেখাবো। তোমাদের এই প্রশ্নটা মানে মাস্ট আসবে, এরকম একটা বলা যায় যে কোনটা এটা বেঞ্জিন অপেক্ষা বেশি সক্রিয়, কোনটা বেঞ্জিন অপেক্ষা কম সক্রিয়, সেরকম একটা প্রশ্ন আসে। যেমন দেখো আমরা বিক্রিয়াটা এরকম লিখলাম যে আমাদের যে কোনো একটা উদ্দীপক, ধরো CH ট্রিপল বন্ড CH, এখান থেকে আমার আয়রন নলের ভিতর দিয়ে আমি 400 থেকে 500 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় চালনা করলাম, এবং আমরা জানি যে সেটা বেঞ্জিনই উৎপন্ন হবে। তাহলে বেঞ্জিন, এই যৌগটাকে ধরো বেঞ্জিন না লিখে এখানে জাস্ট এ দিয়ে ডিনোট করছে, তো এত আমরা জানি যে ইথাইনের 3টা অণু বিক্রিয়া করে বেঞ্জিনে হয়। তারপরে এটার যখন আমরা নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে বিক্রিয়া করব, তখন এখানে যে যৌগটা উৎপন্ন হবে সেটা অবশ্যই নাইট্রেশন বিক্রিয়ায় নাইট্রোবেঞ্জিন উৎপন্ন হবে। ধরো নাইট্রোবেঞ্জিন না দিয়ে এখানে বি দিল, তো আমরা তো জানি যে নাইট্রিক অ্যাসিডের সাথে বেঞ্জিন সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে বিক্রিয়া করলে নাইট্রোবেঞ্জিন উৎপন্ন হয়, তাহলে সেটা বি। এইবার বি যৌগটা যদি আমি দেখো স্টেনাম এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড এটার উপস্থিতিতে বিক্রিয়া করে, স্টেনাম এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড যে জায়মান হাইড্রোজেন দেয় সেটার সাথে এটা বিক্রিয়া করে আমাদের যেটা উৎপন্ন হয় সেই যৌগটা হচ্ছে আমাদের এনিলিন, NH2 প্লাস 2 মোল পানি উৎপন্ন হয়। তখন আমার এখানে 6H লাগে, কারণ হাইড্রোজেন এখানে 2টা আসছে, আবার এখানে পানি তৈরি করতে 2 দিনে 4টা হাইড্রোজেন আসছে, 4 2 6টা হাইড্রোজেন এটা এক্সট্রা দিতে হয়, তারপরে এই যৌগটা তৈরি হয়। এবং আমি এটাকে বি ধরে এটাকে সি ধরলাম, এনিলিন সি। এখন যদি বলা হয় এ, বি এবং সি এই 3টার মধ্যে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় কোনটি অধিক সক্রিয়, মানে বেঞ্জিন, নাইট্রোবেঞ্জিন এবং এনিলিন, তখন আমাকে বেঞ্জিনের তার রেজোনেন্স কাঠামো দেখাইতে হবে না, ওই যেটা অলরেডি একটা একটা করে প্রতিস্থাপক যুক্ত আছে তারা কোনটা অর্থপ্যারা নির্দেশক কোনটা মেটা নির্দেশক, বা আগেই বলছি অর্থপ্যারা নির্দেশক মানেই কিন্তু সেটা বেঞ্জিন বলের সক্রিয়কারীমূলক, আর মেটা নির্দেশক মানে বেঞ্জিন বলের নিষ্ক্রিয়কারীমূলক। আমরা এখন সেটাই দেখাবো যে এনিলিন কেন সক্রিয়কারীমূলক। তাহলে আমরা এনিলিনের রেজোনেন্স কাঠামোগুলো একটু দেখাই। তাহলে প্রথমেই আমাদের এনিলিন যেটা হবে সেটা ধরো এই পজিশনে আমার NH2 আছে, এটা কিন্তু একটা দুর্বল ক্ষার, কারণ নাইট্রোজেনের উপর ইলেকট্রন থাকার কারণে সেটা ক্ষার, লুইস ক্ষার। কিন্তু এই নাইট্রোজেনের ইলেকট্রনগুলো বেঞ্জিন বলয় তার কেন্দ্রের দিকে টেনে নিয়ে ইলেকট্রনের ঘনত্ব বেশ কিছুটা কমিয়ে দেয়, ফলে এটা অত্যন্ত দুর্বল একটা ক্ষার। এখন দেখো এইটার রেজোনেন্স কাঠামোগুলো কী করব, যে বেঞ্জিনের সাথে যে নাইট্রোজেন যুক্ত আছে, নাইট্রোজেনের উপর মুক্ত জরুরি ইলেকট্রন থাকার কারণে সেই মুক্ত জরুরি ইলেকট্রনগুলো বেঞ্জিন রিং তার নিচের দিকে টানবে। টানলে হয় কি, এই দুটো ইলেকট্রন এই বন্ধন যেটা আছে সেই বন্ধনের সাথে এসে আরেকটা বন্ধন তৈরি করে। তখন বন্ধনটা তৈরি করার কারণে যেটা হয়, একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখো, সেখানে তখন ডাবল বন্ড হয়, নাইট্রোজেনের উপর NH2 একজন ইলেকট্রন চলে যাচ্ছে বলে এটার উপর পজিটিভ চার্জ, আর এই ডাবল বন্ডের প্রভাবে তার পাশের যে ডাবল বন্ডটা আছে সেটা ভেঙে গিয়ে তার ইলেকট্রন দুইটা এইখানে নেগেটিভ আয়নিক হিসেবে থাকে, আর বাকি যে দুইটা বন্ড আছে সেই দুইটা বন্ড অ্যাজ ইট ইজ থেকে যাবে। এইবার যেহেতু রেজোনেন্স মানে যেখানে ইলেকট্রন বেশি সেখানে সে তার পরের অংশকে যাইয়া এখানে হিট করবে, তাহলে এই দুটো ইলেকট্রন এখানে এসে একটা বন্ধন তৈরি করবে, এবং এই বন্ধনের প্রভাবে এই বন্ধনটা ভেঙে গিয়ে তার ইলেকট্রনগুলো এখানে চলে আসবে।
তাহলে পরবর্তী স্ট্রাকচার তখন আমরা দিতে পারি এরকম। উপরে কিন্তু কোনো পরিবর্তন নাই, উপরে ডাবল বন্ড NH2 প্লাস, তারপর এখানে বন্ড, এখানে এটা ভেঙে গিয়ে তার ইলেকট্রন এখানে আসছে, নেগেটিভ চার্জ, এই বন্ধনটা যা আছে তাই থাকবে। এবং পরবর্তী স্ট্রাকচার এইটা আবার এইখানে বন্ধন তৈরি করবে, তার প্রভাবে এইটার ইলেকট্রনগুলো এখানে চলে আসবে। তখন যেটা হবে সেটা হচ্ছে এরকম, উপরে ডাবল বন্ড, এখানে চেঞ্জ নাই, NH2 এখানে প্লাস, তারপরে এখানে বন্ড যেটা আছে সেটা থাকবে, এখানে নতুন করে আরেকটা বন্ড এখানে হচ্ছে, আর এখানকার ইলেকট্রনগুলো ভেঙে গিয়ে এইখানে চলে আসতেছে নেগেটিভ চার্জ। লাস্ট স্টেপ একটু ভালো করে খেয়াল করে দেখো, পরবর্তীতে আমার এই ইলেকট্রন দুইটা এইখানে যখন বন্ধন তৈরি করবে তখন তার আবার পাশের বন্ধনটা দ্বিবন্ধন দুইটা একসাথে কখনো পাশাপাশি থাকতে পারে না, তখন তার প্রভাবে এটা ভেঙে গিয়ে তার ইলেকট্রনগুলো আবার আগের জায়গায় ফেরত দিয়ে দিবে। ফলে এখানে যেটা হবে সেটা দেখো, এখানে দ্বিবন্ধন, এখানে দ্বিবন্ধন, এখানে দ্বিবন্ধন, আর এখানে একক বন্ধন হয়ে যাবে N এর সাথে H2, তার ইলেকট্রনগুলো ফেরত পেয়ে এটা হয়ে যাবে, পজিটিভ চার্জটাও চলে যাবে। তাহলে এনিলিনের আবার পূর্ব অবস্থা চলে আসছে। এবং দেখো এনিলিনের প্রথমে যে অবস্থা ছিল সেখানে তিনটা দ্বিবন্ধন যেই পজিশন ছিল, এখানে কিন্তু ঠিক পজিশন তিনটা চেঞ্জ হয়ে গেছে রেজোনেন্স কাঠামো। আর মাঝখান থেকে যেই পজিশনগুলো আছে 1, 2 আর 3, এই তিনটা পজিশনে আমার বেনজিন বলয়ের 1 নাম্বার অর্থ, প্যারা এবং অর্থ, দুইটা অর্থ এবং একটা প্যারা পজিশনে ইলেকট্রনের ঘনত্ব বেড়ে যায়, কারণ নেগেটিভ চার্জ ইলেকট্রন মানে ইলেকট্রনের ঘনত্ব বেড়ে গেছে। তো যে জায়গায় NH2 মূলক থাকলে বেনজিন রিং তার ইলেকট্রনগুলোকে টেনে নিয়ে বেনজিন বলয়ের মধ্যে ইলেকট্রন ঘনত্ব বাড়িয়ে দেয়। সুতরাং নতুন ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় আমার বেনজিনের চেয়ে এটা আরেকটু বেশি সক্রিয় হবে, কারণ বেনজিন যতটা না ইলেকট্রোফাইলকে আকর্ষণ করবে, এরা তার চেয়ে সহজেই ইলেকট্রোফাইলকে আকর্ষণ করতে পারবে, কারণ তাদের তো বেনজিন বলয়ের বিভিন্ন জায়গায় ইলেকট্রনের ঘনত্বটা বেড়ে যাচ্ছে, নেগেটিভ চার্জ দেখা দেয়। সুতরাং বেনজিন অপেক্ষা ডেফিনেটলি এনিলিন অধিক সক্রিয়। এবং এটা অর্থপ্যারা নির্দেশক কেন? কারণ ইলেকট্রনের ঘনত্ব বেড়ে গেছে ঠিক, কিন্তু কোথায় বাড়ছে সেটা হচ্ছে অর্থ এবং প্যারা অবস্থানেই বাড়ছে। সেই জন্য নতুন ইলেকট্রোফাইল আসলে সেটা অর্থ এবং প্যারা অবস্থানে যুক্ত হতে চাইবে, কারণ ওই দুইটা পজিশনে ইলেকট্রন ঘনত্ব বেশি। সেই জন্য NH2 মূলকটা অর্থ প্যারা নির্দেশক। যদিও তার একটা ছোট্ট ভিন্ন ব্যাখ্যা আছে, যে সেটা হচ্ছে এনিলিন অর্থ প্যারা নির্দেশক হওয়া সত্ত্বেও তার নাইট্রেশনে নাইট্রোমূলকটা কেন ম্যাটা অবস্থানে যায়, সেটাই এই প্রসঙ্গে আমরা বলে ফেলি। সেটা হচ্ছে যেই বেনজিন রিং নাইট্রোজেনের মুক্তজোড় ইলেকট্রনকে টেনে নিয়ে বেনজিনের ইলেকট্রনের ঘনত্ব অর্থ অবস্থানে প্যারা অবস্থানে বাড়িয়ে দেয়, সেটা যখন নাইট্রেশন বিক্রিয়া করব, এনিলিনের নাইট্রেশন, তখন সে সালফিউরিক অ্যাসিডের যে হাইড্রোজেন আয়ন আছে, সালফিউরিক অ্যাসিডের, কারণ নাইট্রিক অ্যাসিডে তো আর হাইড্রোজেন আয়ন নাই, সে তো OH এবং NO2 হিসেবে থাকে। এটার যে হাইড্রোজেন আয়ন সে তো অ্যাসিড হিসেবে কাজ করে, তার হাইড্রোজেন আয়নের সাথে এটা যুক্ত হয়ে আমার এনিলিয়াম আয়ন নামক একটা আয়ন গঠন করে। আমরা এটা এনিলিয়াম আয়নটা এইভাবে লিখব NH3+। তাহলে এই যে এনিলিয়াম আয়ন, তখন কিন্তু বেনজিন রিংয়ে আর মুক্তজোড় ইলেকট্রন থাকে না, কারণ তার এনিলিনের যে নাইট্রোজেনের উপর যে মুক্তজোড় ইলেকট্রন সেটাই হাইড্রোজেন আয়নকে দিয়ে একটা সন্নিবেশ সমযোজী বন্ধন তৈরি করার মাধ্যমে এনিলিয়াম আয়ন গঠন করে। তো এনিলিয়াম আয়ন তখন কিন্তু আর অর্থপ্যারা নির্দেশক হয় না, কারণ তার তখন নাইট্রোজেনের উপর মুক্তজোড় ইলেকট্রন থাকে না। তখন উল্টা বেনজিন রিং থেকে সেই ইলেকট্রন গ্রহণ করে অর্থ এবং প্যারা এই তিনটা অবস্থায় ইলেকট্রন ঘনত্ব কমিয়ে দেয়। তো ইলেকট্রন ঘনত্ব যদি এখানে কমে যায়, তখন মেটা অবস্থানে তুলনামূলকভাবে ইলেকট্রন ঘনত্ব বেশি থাকার কারণে নতুন ইলেকট্রোফাইল ওই যে নাইট্রো যেটা আছে সেটা মেটা অবস্থানে যায়। যদিও এনিলিনের অন্যান্য বিক্রিয়া, হ্যালোজেনেশন বলো, তারপর ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন, ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন কিংবা সালফোনেশন, সব বিক্রিয়া কিন্তু আমাদের ওই অর্থপ্যারা অবস্থানে ঘটে, শুধুমাত্র নাইট্রেশনটা মেটা অবস্থানে ঘটে। এবং এটা গতবার ঢাকা বোর্ড আরও দু একটা বোর্ডেও আসছে। তাহলে গেল এটা। আর এখন আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে যে নাইট্রোমূলকটা কেন কি মেটা নির্দেশক, সেটা আমরা খুব শর্টকাট আমি একটু দেখে নিয়েছি, আমাদের কতক্ষণ হচ্ছে সেটা একটু দেখি। আচ্ছা, তাহলে আমাদের নাইট্রোমূলকটা কেন মেটা নির্দেশক সেটা, এবং সেটা বেনজিন বলয়ের নিষ্ক্রিয়কারী মূলক কেন সেটাও আমরা এখন দেখাবো। সেটা একটু ভালো করে বোঝার চেষ্টা করি যে আমরা ইতিমধ্যে নাইট্রেশন বা মানে এনিলিন কেন অর্থপ্যারা নির্দেশক, আর সেটা নাইট্রেশন বিক্রিয়াটা কেন
মানে মেটা অবস্থানে ঘটে সেটা দেখালাম। এবার নাইট্রোমূলকটা ধরো আমি নাইট্রোবেনজিনের প্রথম স্ট্রাকচার যেটা আছে সেটা লিখেই দেখাই যে এখানে নাইট্রোজেনের সাথে একটা অক্সিজেন ডাবল বন্ড এবং আরও একটা অক্সিজেন যেটা ছিল সেও কিন্তু ডাবল বন্ডে ছিল। আর এখানে এবার আমরা এখানে এবং এখানে 3টা পজিশনে ডাবল বন্ড দিলাম। নাইট্রোজেনের সাথে অক্সিজেন যেটা যুক্ত আছে সেই অক্সিজেন যখন ডাবল বন্ডে ইলেকট্রনগুলোকে টেনে নেই তখন এখানে নেগেটিভ চার্জ এবং নাইট্রোজেনের উপর পজিটিভ চার্জ সৃষ্টি হয়। আমি এখান থেকেই রিংটা স্টার্ট করব, রেজোনেন্সটা। তো এইখানে দেখো ইতিমধ্যে নাইট্রোজেন থেকে একটা অক্সিজেন ইলেকট্রন টেনে নেগেটিভ চার্জ হচ্ছে, এখানে পজিটিভ চার্জ, কারণ ইলেকট্রন যে টেনে নেয় তার উপর নেগেটিভ, আর যার থেকে ইলেকট্রন নিয়ে যাবে তার উপর পজিটিভ চার্জ। এখন অ্যানাদার অক্সিজেন যেটা আছে সেও কিন্তু ইলেকট্রন টানতে চেষ্টা করবে এবং ইলেকট্রন টানবে। স্বাভাবিক ইলেকট্রন টানলে তার উপর নেগেটিভ চার্জ, কিন্তু এটার উপর আর পজিটিভ চার্জ হবে না, কারণ ইলেকট্রন ঘাটতি হচ্ছে, ঠিক আছে। তখন সেই ঘাটতিটা পূরণ করার জন্য বেনজিন রিং থেকে সেই ইলেকট্রন উল্টা টানবে। তো উল্টা টানলে তখন এই বন্ধনটা ভেঙে তার ইলেকট্রনগুলো এখানে আসবে। তাহলে আমরা এই তীর চিহ্নগুলোর ফাংশন কিন্তু খুব ইম্পর্টেন্ট, মানে আমার তীর চিহ্নগুলো ঠিকমতো দেখাইতে জানতে হবে। তাহলে দেখো এখানে ডাবল বন্ড হইলেও নাইট্রোজেনের সাথে এই অক্সিজেনও নেগেটিভ, এটা পজিটিভ, আবার এইটাও নেগেটিভ অলরেডি আছে, আর এই বন্ধনটা যেহেতু ভেঙে এখানে চলে গেছে তাহলে এইটার উপর একটা পজিটিভ চার্জ হবে, আর বাকি যে দুইটা বন্ধন আছে সেই দুইটা বন্ধন এবার থাকবে। এবার দেখো এইবার এই পজিটিভ চার্জের ঘাটতিটাকে পূরণ করার জন্য এটা বন্ধন ভেঙে গিয়ে এখানে আসবে। তো এখানে আসলে তখন আমার নতুন স্ট্রাকচারটা দেখো আবারও আগের মতো আমরা করব। এখানে ডাবল বন্ড, এন এর সাথে ও নেগেটিভ চার্জ, এখানে ও নেগেটিভ চার্জ, এখানে অক্সিজেন পজিটিভ চার্জ, এবং এটা যেহেতু এখানে বন্ধন তৈরি হয় আর এখানে তো বন্ধন আছেই, এই ঘাটতিটা পূরণ হয়ে যাবে, তখন ঘাটতিটার সৃষ্টি হবে এখানে। পরবর্তীতে আমার যেহেতু এই পাশ থেকে আস্তে আস্তে আসছে, এইবার এই ঘাটতিটা পূরণ করার জন্য আমরা এটা এখানে দিব। তাহলে এটা এখানে দিলে তখন আমাদের কি হবে দেখো, এখানে যেটা হবে সেটা হচ্ছে ডাবল বন্ড, নাইট্রোজেনের সাথে অক্সিজেন নেগেটিভ, এই অক্সিজেনও নেগেটিভ, এটা পজিটিভ, আর এই বন্ধনটা এখানে তৈরি হচ্ছে, এটা তো এখানে আছে, এখানে একটা পজিটিভ চার্জ হবে। এবার লাস্ট ওয়ান সেটা হচ্ছে এবার এখানে পজিটিভ চার্জটার ঘাটতিটা পূরণ করার জন্য আমার এই দ্বিবন্ধনটা এখানে আসবে, এইখানে মানে বন্ধন তৈরি হবে। যখন এখানে চলে আসবে তখন নাইট্রোজেনের উপর তো আবার ডাবল বন্ড যেহেতু এখানে ভেঙে ভিতরে চলে আসছে তাহলে আবার ঘাটতির সৃষ্টি হবে। তখন আমরা প্রথম পজিশনে ডাবল বন্ডটা ডানে ছিল, এইবার আমি ইচ্ছা করে ডাবল বন্ডটা যাতে এটা এই ইলেকট্রন যে নিছিল সে আবার যোগান দিয়ে এখানে একটা ডাবল বন্ড তৈরি করবে। তখন আমাদের যে স্ট্রাকচারটা হবে সেটা অনেকটা এরকম যে এইটা এন, এটা ও মাইনাস, এখানে ডাবল বন্ড, তবে নাইট্রোজেনের উপর পজিটিভ চার্জ কিন্তু তখনও থাকবে, আর দ্বিবন্ধন এখানে এখানে এখানে। তাহলে আমার দেখো স্ট্রাকচার শেষ, কিন্তু আমার প্রথম নাইট্রোবেনজিনের যে স্ট্রাকচারটা আর শেষটা দেখো দ্বিবন্ধন তিনটা ওইখানে যাই যেই পজিশনে ছিল এখানে সম্পূর্ণ পাল্টে গেছে, এমনকি উপরে নিচেও তাও পাল্টে গেছে। আর মাঝখান থেকে আমার 1, 2 এবং 3 এই তিনটা স্ট্রাকচারে আমাদের দেখা যাচ্ছে কি অর্থ প্যারা এবং অর্থ পজিশনে ইলেকট্রনের ঘাটতি। তার মানে অর্থ প্যারা অর্থ পজিশনে ইলেকট্রনের ঘাটতি মানে পুরো বেনজিন বলয় জুড়ে ইলেকট্রনের ঘাটতি। তো ইলেকট্রনের ঘাটতি যদি থাকে তাহলে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় যেই ইলেকট্রোফাইলটা আসবে সেই ইলেকট্রোফাইলটা নিজেই ইলেকট্রন ঘাটতি একটা আয়ন, তাহলে সেটা বেনজিন রিংয়ে সহজে যুক্ত হইতে চাইবে না। তাহলে বেনজিন রিংয়ে যদি যুক্ত হইতে না চাই তাহলে আমার বেনজিনের চেয়ে নাইট্রোবেনজিন ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় কম সক্রিয় হবে, কারণ এরা তখন ইলেকট্রোফাইলকে পছন্দ করবে না। ইলেকট্রোফাইল তো নিজেই ঘাটতি, তার নিজেরই তো ঘাটতি আছে। তবে এটা মেটা নির্দেশক কেন? কারণ অর্থ এবং প্যারা অবস্থানে সরাসরি ইলেকট্রনের ঘাটতি দেখা যাচ্ছে। তার মানে এই পজিশনগুলোতে যে ইলেকট্রন ঘাটতি আছে যথেষ্ট, সেটা তিনটা পজিশন থেকে বোঝা যায়। কিন্তু স্ট্রাকচারগুলোতে কোনো মেটা পজিশনে কিন্তু ইলেকট্রনের ঘাটতি নাই। তার মানে বোঝা যাচ্ছে যে অর্থ প্যারা অবস্থানে সরাসরি ইলেকট্রনের ঘাটতি পজিটিভ চার্জ দিয়ে দেখাইলেও কোনো মেটা পজিশনে অন্তত তুলনামূলকভাবে এই পজিশনগুলো হচ্ছে ইলেকট্রন কিছুটা বেশি আছে বিদায় নতুন ইলেকট্রোফাইল ওই মেটা পজিশনে যুক্ত হবে। সেই জন্য নাইট্রোমূলক সহ যারা মানে মেটা নির্দেশক আছে, আমরা মেটা নির্দেশক অর্থপ্যারা নির্দেশক চিনার কিন্তু একটা উপায় আছে, সেটা কিন্তু আমি প্রিভিয়াস ক্লাসে বলেছি যে নাইট্রো এন অক্সিজেনের সাথে ডাবল বন্ড, তারপরে সালফোনিক অ্যাসিডে SO3H একটা অক্সিজেনের সাথে ডাবল বন্ড, CHO কার্বনের সাথে অক্সিজেনের ডাবল বন্ড, মানে যেখানে যেখানে আমার বেনজিনের সাথে যেটা যুক্ত আছে সেইটার সাথে যদি একটা ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকে তাহলে সেগুলো মেটা নির্দেশক আর অন্যগুলো অর্থপ্যারা নির্দেশক। যেমন আমার CH3
এখানে কিন্তু ডাবল বন্ড নাই। তারপরে Cl এইটা, তারপরে আমার OH, এগুলো কোনো ডাবল বন্ড নাই। তারপরে NH2, এগুলো সবগুলো অর্থোপ্যারা নির্দেশক এবং বেনজিন বলের সক্রিয়কারীমূলক। তাহলে এই হচ্ছে আমাদের বেনজিন বলের সক্রিয়কারীমূলক এবং নিষ্ক্রিয়কারীমূলক, আর অর্থোপ্যারা নির্দেশক এবং মেটা নির্দেশকের যাবতীয় যত কিছু আছে তত। এখন আমরা সংক্ষেপে একটু করে ইয়ে করব যে আমার টোটাল ইয়েগুলো আলোচনা করতে গেলে আমার অ্যালকেন, অ্যালকাইন এগুলার প্রিপারেশন লাগবে, তারপরে শনাক্তকরণ বিক্রিয়া লাগবে। তারপরে অ্যালকেনের মধ্যে কিছু স্পেশাল বিক্রিয়া আছে, যেমন ধরো ওজোনোলাইসিস, অ্যালকেনের আর্দ্র বিশ্লেষণ। তারপরে আমার ইথার লাগবে, কিন্তু ইথার, এমিনের শনাক্তকরণ খুব ইম্পর্ট্যান্ট। এমিনের 1 ডিগ্রি এমিন শনাক্তকরণের জন্য কার্বিল এমিন একটা বিক্রিয়া আছে। ফিনাইল আইসোসায়ানাইড বা মিথাইল আইসোসায়ানাইডের উৎকট দুর্গন্ধ বিশিষ্ট একটা পদার্থ তৈরি হয়। তারপরে অ্যালকাইল হ্যালাইডের মধ্যে আবার ক্লোরোফর্ম তৈরি করা, বা ক্লোরোফর্ম মানে এটা রঙিন কাচের বোতলে রাখা হয় কেন, এগুলো খুব ইম্পর্ট্যান্ট কিছু জিনিস আছে। এগুলো ডিডিটি প্রস্তুতি, প্যারা ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন, এগুলো কীভাবে প্রস্তুত করা হয়। তারপরে SN1 SN2 অ্যালকোহলের জারণ, তারপরে অ্যালকোহলের আবার শনাক্তকরণ, সেগুলো আবার নর্মাল অ্যালকোহল শনাক্তকরণ, যেমন সোডিয়ামের সাথে বিক্রিয়া, PCl5 এর সাথে বিক্রিয়া, আবার ফসফরাস পেন্টাক্লোরাইডের সাথে, মানে অ্যালকোহল এবং ইথার ভিন্ন ভিন্ন আচরণ করে। অ্যালকোহল হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস উৎপন্ন করে, কিন্তু ইথার হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস উৎপন্ন করে না, দুইটা দিয়ে ডিফারেন্সিয়েট করা যায়। তারপরে আমাদের অ্যালকাইন এগুলার আবার নর্মালি ব্রোমিন দ্রবণ পরীক্ষা, তারপরে এই বেয়ার পরীক্ষা, এগুলো অসম্পৃক্ত যৌগ শনাক্তকরণে ব্যবহৃত হয়। কিন্তু আবার ডাবল বন্ড বা ট্রিপল বন্ডের জন্য আবার ডাইঅ্যামিন সিলভার নাইট্রেট অথবা ডাইঅ্যামিন কপার ক্লোরাইড ইউজ করতে হয়। তারপরে ইথাইনের মধ্যে পৃথকীকরণ একটা আসছে, সেটাও আমাদের বিভিন্ন সময় বোর্ডে আসছে। তারপরে আমাদের ওজোনোলাইসিস আগে বললাম। অ্যালকোহলের প্রিপারেশন খুবই ইম্পর্টেন্ট, যেটা 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহল রিগনাইট বিক্রিয়ার সাথে মিথানেল বা ফর্মালডিহাইড বিক্রিয়া করলে 1 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত হয়। অন্য কোনো অ্যালডিহাইড 2 বা তার 3 বা তার চেয়ে বেশি কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড যুক্ত হলে রিগনাইট বিক্রিয়ার সাথে 2 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত হবে, সেকেন্ডারি অ্যালকোহল। আর যদি কিটোন বিক্রিয়া করে তখন সেটা উৎপন্ন হয় 3 ডিগ্রি বা টারশিয়ারি অ্যালকোহল। সেই এগুলাকে আবার লুকাস বিকারক দিয়ে শনাক্ত করতে হয়। তারপরে আমাদের এমিন শনাক্তকরণ আগে বলছি, তবে এমিনের মধ্যে আবার অ্যারোমেটিক এমিনটা তৈরি করার, অ্যারোমেটিক এমিনের সাথে যদি সোডিয়াম নাইট্রেট এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে, সোডিয়াম নাইট্রেট, তখন আমাদের বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড প্রস্তুত হয়। সেখানে 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারটা মেনটেন করতে হয়। যদি সেখানে টেম্পারেচারটা 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড না হয়ে আমার 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হয়, তখন আবার বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইডটা পানির সাথে বিক্রিয়া করে ফেনল উৎপন্ন করে। এই জিনিসগুলো হাবিজাবি অনেক কিছু করা লাগবে। আর যেমন বেনজোইক অ্যাসিড, তারপরে আমার ক্লোরোইথানোইক অ্যাসিড, ইথানোইক অ্যাসিড অপেক্ষা সবল অ্যাসিড কেন, তারপরে ফেনল অম্লধর্মী কেন, ইথাইন অম্লধর্মী কেন, এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট কতগুলো জিনিস আছে, তো এগুলো ভালো করে দেখবে। আর মোটামুটি এই অ্যালডিহাইড কিটোন তো আগে বলছি, অ্যালডিহাইড কিটোনের সক্রিয়তা আছে, যে অ্যালডিহাইড কিটোনের মধ্যে কোনটা নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া অধিক সক্রিয়, সেখানে আবার একটা আবেশীয় প্রভাব, সেটা অবশ্য আগের ক্লাসে যেহেতু আলোচনা করছি, সুতরাং ওই জিনিসগুলো আর না করি। তাহলে আমার টোটাল ওভারঅল জৈব যৌগের এই হচ্ছে আমাদের ডিটেলস। তাহলে এই তোমাদের জন্য সবার জন্য শুভকামনা থাকলো, দোয়া থাকলো। আশা করি সবাই জৈব রসায়নে ভালো করবে ইনশাল্লাহ। বেস্ট অফ লাক।